বঙ্গে ফের নরেন্দ্র মোদী। আজ রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী। হলদিয়া, আসানসোল আর সিউড়িতে বিজেপির বিজয় সংকল্প সভা। সকাল 9:30টায় হলদিয়ায় সভা নরেন্দ্র মোদীর, আর তারপর আসানসোলের পোলো গ্রাউন্ডে আউটডোর স্টেডিয়ামে হবে জনসভা। আর শেষ জনসভা বীরভূমের সিউড়ির চাঁদমারি ফিল্ড অফিস লাইনে। ভোটের বঙ্গে 42 সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভোটের বঙ্গে ফের নরেন্দ্র মোদী। আজ রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী। হলদিয়া, আসানসোল, সিউড়িতে বিজেপির বিজয় সংকল্প সভা। সকাল 9:30টায় হলদিয়া সভা নরেন্দ্র মোদীর এবং পরে আসানসোলের পোলো গ্রাউন্ডের আউটডোর স্টেডিয়ামে হবে জনসভা। আর শেষ জনসভা হবে বীরভূমে সিউড়ির চাঁদমারি ফিল্ড পুলিশ লাইনে। ভোটের বঙ্গে 42 সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুতি তুঙ্গে সারা সিউড়ি আজকে চাঁদমারি মাঠ পুলিশ লাইন মুখী। তারা সকলেই আজকে এখানে এসে উপস্থিত হবেন এবং সেই সঙ্গে বীরভূম জেলার 11টি বিধানসভা কেন্দ্র থেকে লাখো কার্যকর্তা প্রধানমন্ত্রীর জনসভায় আসবেন। প্রধানমন্ত্রী বিজেপির পক্ষে যে ঝড় তুলবেন, সেই ঝড়েই উবে যাবে তৃণমূল কংগ্রেস। বীরভূমের মাটিতে তৃণমূল পর্যুদস্ত হবে, মেজরিটি সিট ভারতীয় জনতা পার্টি জিতবে। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জমা দিলেন মনোনয়ন, আর তারপরে নাম বাদ নিয়ে চড়া সোর। ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে সরকার আমরাই গড়ব। এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার। ট্রিবিউনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিবিউনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। তিনি আগেই মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30 বাড়ির সামনে শিব মন্দিরে পুজো দেন মমতা। এরপর মিছিল। বাড়ি থেকে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিং, সেখানে মনোনয়ন জমা। আমি দেখে নিন সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন। ভালো করে দেখুন, পরে কিন্তু বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি রেকটিফাই করবো। মনোনয়ন জমার পর শপথ। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম 294টা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো, কারণ সরকার আমরাই গড়ব। মনোনয়ন জমা দেওয়ার পর নাম বাদ নিয়ে ফের সুর চড়ান মমতা। আবারও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। এত নাম বাদ গিয়েছে মানুষের, 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে। সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। অ্যাডজুডিকেশনে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো। তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার। ট্রিবিউনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিবিউনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। নিউজ 18 বাংলা। আর এদিকে ফের ভবানীপুর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। ওনার এত চিন্তা কেন? আমার সঙ্গে তো মাত্র 16টা লোক আছে, মানে ওনার কথা নয়। 16টা লোককে কেন গুরুত্ব দিচ্ছেন? 250-র উপরে বুথ, আমি তো এজেন্টই দিতে পারবো। ওনার অত চিন্তার কি আছে? ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন, সেকেন্ড টাইম হারবেন। নরেন্দ্র মোদীজি বলে গেছেন ব্রিগেডেরা 10 লক্ষ লোকের সামনে, সবকা সাথ সবকা বিকাশ ভি হোগা, সবকা হিসাব ভি হোগা। রাগে জ্ঞানেশ কুমার বাইরে থেকে আনা নিজের অবজারভারকেই বাড়ি পাঠিয়ে দিলেন জ্ঞানেশ কুমার। তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গেও তর্কাতর্কি।
প্রতি কেন্দ্রে একজন জেনারেল অবজারভার। 294 আসনে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাদের নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই হাওয়া গরম। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার অনুরাগ যাদব, উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। এদিন তাকে মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন করেন, আপনার বিধানসভা আসনে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে? উত্তর দিতে পারেননি কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার। এতে রেগে যান জ্ঞানেশ কুমার, বলেন বাড়ি ফিরে যান। জেনারেল অবজারভার অনুরাগ যাদব পাল্টা বলেন, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। এই সার্ভিসে আমি 25 বছর দিয়েছি। এরপরই বাইরে থেকে আনা নিজের অবজারভারকেই বাড়ি পাঠিয়ে দেন জ্ঞানেশ কুমার। অনুরাগ যাদবকে কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পর সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বাদ গিয়েছে প্রায় 91 লক্ষ নাম। এর মধ্যে 27,16,393 নাম বাদ পড়েছে বিচারাধীন তালিকা থেকে। এ নিয়ে বুধবার সকাল 10টায় দিল্লিতে কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 4 প্রতিনিধি, ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। তৃণমূলের দাবি, জ্ঞানেশ কুমারকে ডেরেক ওব্রায়েন বলেন, আমাদের মুখ্যমন্ত্রী একাধিকবার আপনাকে চিঠি দিয়েছেন। অভিযোগ, এতেই মেজাজ হারান মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূলের প্রতিনিধিদের বলেন, গেট লস্ট। ডেরেক তখন বলেন, আপনি আমাদের গেট লস্ট বলছেন? এরপরে বেরিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা। Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. निकल जाओ यहाँ से। ये election commissioner बोला लास्ट में। हम लोग निकल आए। We are the second largest opposition party in parliament. 7 মিনিট মিটিং করেছে। আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। What I saw today is a shame. I challenge the election commissioner to put out the video. आज जो क्या हुआ? वीडियो नहीं है तो ऑडियो लगाओ क्या हुआ आज? নির্বাচন কমিশন সূত্রে দাবি, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন চিৎকার করেন, মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলেন। কমিশনের তরফে তৃণমূল প্রতিনিধিদের বলা হয়, ডেকোরাম বজায় রাখুন। এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে একটি এক্সপোস্ট করা হয়। তাতে লেখা হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের সোজা কথা, পশ্চিমবঙ্গে এবারের ভোট হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, হুমকিমুক্ত, প্ররোচনামুক্ত এবং ছাপ্পা ও বুথ জ্যামহীন। কমিশনের এই এক্সপোস্টের পাল্টা তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে এক্সপোস্ট করেন, লেখেন, ভাবুন জ্ঞানেশ কুমার কিরকম দালাল। নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে পোস্ট করা হয়েছে। এই অপরাধী কমিশনারের কি বিজেপিকে সোজা কথা বলার সাহস আছে? নিউজ 18 বাংলা। কথা বললেই সাসপেন্ড, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে সব বাংলার। 500 জনের বেশি অফিসারকে পাঠিয়ে দিচ্ছে। কেউ যদি তাকে একটি কথা বলছে সঙ্গে সঙ্গে সাসপেন্ড, ভ্যানিশ ওয়াশিং মেশিন, সবাইকে ভ্যানিশ করে দিচ্ছে। সবাইকে ভ্যানিশ করছে আর নিজের লোকেদের প্রমোশন দিচ্ছেন। এত লোভী আপনারা, চৈত্র সংক্রান্তির ছেলের মতো সব নিজেদের বিক্রি করে দিয়েছে। মানুষের বিচার পাবার কোনো জায়গা নেই। তাই বলি, জেনে রাখো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। মানুষের ভোটাধিকার করলে ভ্যানিশ, তোমরা কিন্তু হবে ফিনিশ। এটা মাথায় রেখে দিও। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। জোট বাঁধুন, তৈরি হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ভয় করবো না, ভয় করবো না। জায়গায় জায়গায় ট্রাইব্যুনালে আবেদনে লম্বা লাইন। মালদায় একেবারে ফাঁকা, খাঁ খাঁ করছে ক্যাম্প, হাতে গোনা কয়েকজন। আর জলপাইগুড়িতে ট্রাইব্যুনালে আবার অন্য সমস্যা। অভিযোগ, মিলছে না এফিডেভিটের স্ট্যাম্প। সোমবার থেকে নানা জায়গায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, ভিড়ে ভিড়।
এবার এই ছবিটা দেখুন, একেবারে খাঁ খাঁ ট্রাইব্যুনাল। এটা মালদার ছবি, জেলা প্রশাসনিক দপ্তর। দপ্তরের পাশে ট্রাইব্যুনালে আবেদনের ক্যাম্প, সবকিছুই রেডি, কিন্তু আবেদনকারীর দেখাই নেই। অন্যত্র ট্রাইব্যুনালে ভিড়ে ভিড়, কিন্তু এখানে একেবারে ফাঁকা। মালদা জেলায় বিচারাধীন ছিল 8,28,127, নাম উঠেছে 5,88,657 জনের, নাম বাদ 2,39,375 জনের। যাদের নাম বাদ তারা আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে। মালদার 12টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা করে টেবিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সব টেবিলই ফাঁকা। আমার ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কীভাবে কী করলো না করলো, আমরা তো ফর্ম ফিল আপ করে তো জমা করেছি। আমার বাড়ির ফ্যামিলি সবার এসছে, শুধু আমারটাই বাদ হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎই ধরতেই হচ্ছে। অফলাইনে অ্যাপ্লাই করলাম। অভিযোগ, মালদা জেলা প্রশাসনিক দপ্তরে যে ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তা ঠিক মতো করে প্রচারই করা হয়নি, তাই এদিন হাজির হাতে গোনা কয়েকজন। ডিএম অফিসে তো কাগজ জমা দিয়েছি, ফর্ম ফিল আপ করে দিয়েছি, জমা তো এখনো হলো না। কোথায় যেন যেতে বললো, হরান তো হচ্ছে। আমার কতবার আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই, 50 টাকায় হয়, এটা 500 টাকা চাইছে মোবাইল আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। এটা নিয়ে আর লাগবে, ওইটা লাগবে। ভোটার তালিকায় নাম ভুল, বানান ভুল, এর জেরে বাদ গেছে নাম। নাম তুলতে করতে হবে এফিডেভিট, কিন্তু তার জন্য জলপাইগুড়ি আদালতে স্ট্যাম্প মিলছে না বলে অভিযোগ। ফলে ভোগান্তির একশেষ। 2-3 দিন ধরে করতেছি, স্ট্যাম্প পাচ্ছেন না, পাচ্ছে না। এফিডেভিট করবো, আজকে বুঝি হবে না, আবার কালকে আসতে হবে। কি ভরানি সারি ট্রাইব্যুনালে আমাদের নামকে অ্যাপ্লাই করতে লাগবে, তো কিছু ডকুমেন্টস আমাদের নাম ভোলা ছিল, তো সেটাকে এফিডেভিট করার জন্য স্ট্যাম্পের প্রয়োজন, কিন্তু আজকে 2 দিন থেকে আসতেছি, স্ট্যাম্পটা পাচ্ছি না। এসআরআই কার্ড চালু হলে এখানে তার সাথে ওদের এফিডেভিট করতে হচ্ছে, তার জন্য দরকার হচ্ছে স্ট্যাম্পে। হঠাৎ করে আমার কাছে দেখা যাচ্ছে যে 2000 লোক আছে উপস্থিত, হয় আমার কাছে হয়তো 500 মাল আছে, 2000 লোক, তাহলে তো আমি সার্ভ করতে পারবো না। সপ্তাহে আমাদের এখানে 600 করে দেয়, এখন পার ডে দরকার হচ্ছে, বলতে পারবো না, 1000, 1500, 2000 দরকার। বীরভূমের রামপুরহাট কলেজ, এখানে চলছে ট্রাইব্যুনালে আবেদনের কাজ। ভোটার তালিকায় নাম তুলতে বুধবার ভোর রাত থেকে আবেদনের লম্বা লাইন, ভিড়ে ভিড়। ভোর 4টা থেকে বিশাল হয়রানি শেষ নেই স্যার। যেরকম খাওয়া নাই, দাওয়া নাই, কোর্ট মনে করে উধার করতেই আমাদের দিনকে নিয়ে গেছে। আমরা খাতি না লোক, আর কাজ করতে পারছি না, এসে নিয়ে বেড়ে বেড়াচ্ছি। কাজ কর্ম বাদ দিয়ে কালকে সকাল 8টা হয়ে রাত 11টা পর্যন্ত লাইনে ছিলাম। কালকে পরশু ওই ব্যাপার ধরলাম। নিউজ 18 বাংলা। সাংবিধানিক অধিকার রক্ষায় ফের লড়াইয়ের ডাক, প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করার দাবি মমতার। রাস্তা থেকে কোর্টে লড়াই করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। আগামী দিন আবার লড়াই হবে, দরকার হলে প্রত্যেকের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আইনত সাংবিধানিক অধিকার। ওদের পরিকল্পনা যেন চৈত্রশেল মানুষকে নিয়ে, যেন দেশটাকে চৈত্রশেল করছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন আর তার কিছু দলাল। মানুষ যদি ভোট দিতে না পারে তো ট্রাইব্যুনালের দরকারটা কি শুনি? কেন ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন? যে মানুষকে অ্যাপিল করবার জন্য। তারপরে বলছেন ফ্রোজেন করে দিলাম। এটা কি? আবার আমরা চ্যালেঞ্জ করব, আমরা জানতে চাইব, জানবার অধিকার আছে, মানুষের নাম তোলার অধিকার আছে, ভোটাধিকার আছে। এসআইআর পরিচ্ছন্ন ভোটার লিস্ট, বৈধ নাম বাদে ট্রাইব্যুনালে আবেদন। প্রায় 91 লক্ষ নাম বাদ নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর।
সুপ্রিম কোর্ট পরিষ্কার লাস্ট হিয়ারিং এ বলেছে যে এই সংখ্যার লোক যাদের নিষ্পত্তি হয়েছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে, বাকি যাদের নাম আসবে না বা যারা মনে করছেন যে তারা এলিজেবল ছিলেন তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন। এইবার ভোটদান করার সুযোগ পাচ্ছেন না মানে যে আগামী কোনোদিন পাবেন না এটা নয়, এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টের কথা। আমি মনে করি এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত ফেক ডবল ট্রিপল এন্ট্রি ভোটারদের নাম বাদ গেছে, সাফ সুতরা পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট হবে এবং পশ্চিমবাংলায় 23 এপ্রিল 29 এপ্রিল ভোটারদের মহোৎসব হবে। একের পর এক কারখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল শহর, আর সেই কারখানার বেশিরভাগই এখন বন্ধ। কল্যাণীতে এইসব কারখানার হাল ফেরানোর আশ্বাস, ভোটের প্রচারে নানা প্রতিশ্রুতি। 1954 তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, তার হাত ধরেই কল্যাণী শহরের পথ চলা শুরু। কল্যাণীতে তখন শিল্পের হাওয়া, একের পর এক কারখানা, সেগুলির বেশিরভাগই এখন বন্ধ। সেটাই এখন ভোটে ইস্যু। একটা সময় রমরমে ছিল, আমরা ছোটবেলায় দেখেছি কল্যাণী কারখানা, সব কারখানা চালু ছিল। আমি নিজেও বেকার, একটা কারখানা কাজ করতাম, সেটা বন্ধ হয়ে গেছে 84 সালে। তারপরে আর কোথাও কাজকর্ম পাইনি, শিল্পাঞ্চলে কিচ্ছু নেই, কারখানা সব বন্ধ। একের পর এক কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠে শহর, তৈরি হয় কল্যাণী শিল্পাঞ্চল, যার সঙ্গে নাম মিলিয়ে হয় রেল স্টেশন। স্টেশনের নাম কল্যাণী শিল্পাঞ্চল। একটা সময় কল্যাণীতে ছিল 200-র বেশি কারখানা। গত 2 দশকে একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এখন কল্যাণীতে বড় কারখানা 7টি, ছোট কারখানা প্রায় 35টি। এ নিয়েই এবার কল্যাণীতে ভোটের হাওয়া গরম, কানে আসছে নানা প্রতিশ্রুতি। এখন রুগ্ন অবস্থায় ধিকি ধিকি করে প্রাণ, যেরকম ছোট করে প্রদীপ জ্বালা, ওইভাবে গোটা 30 ফ্যাক্টরি আছে। আমরা বিজেপিতে সরকার করছি, তাতে তো কোনো সন্দেহ নেই। আমরা আসলে আমাদের এই শিল্পগুলোকে আমরা পুনরুদ্ধার করব এবং যত বেকার ছেলেদের আছে তাদের আমরা ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই দাবি নিয়েই আমি ভোটে লড়াইয়ের ময়দানে নেমেছি। 15 বছর ধরে আপনারা কি করছেন? একটাই তো প্রশ্ন আমাদের। তৃণমূলের 10 বছরের বিধায়ক, বিজেপির 5 বছরের বিধায়ক। গত 15 বছরে কল্যাণীতে একটাও নতুন ইন্ডাস্ট্রি ফলক কেন, কোনো একটা ইন্ডাস্ট্রি, বরং ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়েছে। শিল্পাঞ্চল করতে 15 বছর লাগে না। মানুষকে আর মিথ্যা কথা বলবেন না, এবার আমাদেরকে সুযোগ দিন, আমরা এটাকে আধুনিক শিল্পনগরীতে পরিণত করবো। এখানকার বিধায়ক হিসেবে আমার একটা অবশ্যই দায়িত্ব থাকবে যে সমস্ত রুগ্ন শিল্প সেগুলোকে পুনরুদ্ধার করা। এগুলো অলরেডি সরকারি সহযোগিতা পাওয়া গেছে, রাজ্য সরকার একটা সহযোগিতা করে এবং এটার ডেভেলপমেন্টের জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, তাদের বিভিন্ন স্কিম রয়েছে, সেটার মাধ্যমে অলরেডি ডেভেলপ করা হয়েছে। আগামী দিনে এমএসএমই যেটাকে বলে, এমএসএমইর উপরেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে। সাধারণ মানুষ চাইছে রমরম করুক আগের মতো কল্যাণী শিল্পাঞ্চল। ক্যামেরা শঙ্কর ঘরামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, কল্যাণী। দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, ডেবরায় চাষের জমিতে জল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ পর্যন্ত রাজ্যে বৃষ্টি, পরদিন থেকে ফের গরম। মেঘলা আকাশ, দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি বিভিন্ন জেলায়। এতে কোথাও চাষের জমিতে জল, কোথাও ভেঙেছে গাছ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সবং, পিংলা এইসব জায়গায় বিঘার পর বিঘা চাষের জমি। বেশিরভাগ জমিতেই এখন বোরো ধান, সবে পাকতে শুরু করেছে। ঠিক এই সময়ই দফায় দফায় বৃষ্টি, চাষের জমিতে জল, কোথাও আবার নুইয়ে পড়েছে ধান গাছ। ভালোই ক্ষতি হয়েছে, জমি করে রোয়া ছিল সেগুলো সমস্ত পড়ে গেছে, আর যেগুলা লেপা হয়ে গেছে সে তো সব নষ্টই হয়ে যাবে। সে যখনকে পাকবে তখনকে ওগুলো সব পচে শেষ হয়ে যাবে। বুধবার ভোর থেকে কাকদ্বীপে দফায় দফায় বৃষ্টি হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
শুক্রবার থেকে গরম বাড়বে। আগামী 24 ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সব জায়গাতেই রয়েছে। তার সঙ্গে দমকা হাওয়া এবং কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ 60 থেকে 70 এবং 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং শিলাবৃষ্টিও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে 10 তারিখ থেকে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কালকের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তার 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জেলাতে বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।